আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সবার পড়াশোনা ঠিকঠাক মতো চলছে। সবার পড়াশোনা জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সাংসারিক সব জীবন ঠিক আছে। তোমাদের সঙ্গে হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বলো তো, পড়াশোনার কথায় ফেরত আসি। আর তার আগে এখানে যদি নোয়াখালী, ফেনী, কুমিল্লা ওই এলাকার কেউ থেকে থাকো, যাদের এলাকায় বন্যা হচ্ছে, তারা একটু সাবধানে থাকবা। চেষ্টা করবা যেন সেফ ভাবে থাকা যায়। আর তাছাড়া হচ্ছে বাকি অন্যান্য এলাকায় যারা আছি সবাই হচ্ছে দোয়া করবো ওদের জন্য, যেন ওরা ঠিকঠাক মতো থাকতে পারে। আর যে যেখান থেকে পারি, দেখছো তো অনেকে আসলে রেস্কিউ টিমে যাচ্ছে। তো যার যার জায়গা থেকে যতটুকু পারি ওদের জন্য করব। তো এই বন্যা আক্রান্ত মানুষের প্রতি আসলে ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। এখন বলো তো, পড়াশোনার কি হালচাল? পড়াশোনা কি চলে? আচ্ছা, নীলাদ্রি বলছে আজকে নীলাদ্রির জন্মদিন। আচ্ছা, নীলাদ্রির জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো শিখর পক্ষ থেকে, শাওন ভাইয়ের পক্ষ থেকে। নীলাদ্রির ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। এবং আমরা দোয়া করছি নীলাদ্রির প্রতিটা জন্মদিন যেন আগের জন্মদিন থেকে আরো সুখকর হয়, আরো সাফল্যমণ্ডিত হয়। আর যারা নতুন তাদেরকে নতুন ভাবে ওয়েলকাম করছি, কারণ শিখার জগতে তোমরা নতুন করে আসছো, তো তোমরা অবশ্যই একটা ওয়েলকাম ডিজার্ভ করো। পড়া দিয়ে হোক, পড়াশোনার বাইরে হোক, আমরা সবাইকে ওয়েলকাম করি। তো তুমি একটা শেখার দুনিয়াতে আসছো, শিখতে থাকো আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মুশফিকেরও আজকে জন্মদিন। ওকে, মুশফিকের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তোমার জন্য দোয়া থাকলো। তোমারও প্রতিটা জন্মদিন যেন আগের জন্মদিন থেকে ভালো হয়। প্রতিটা জন্মদিনে তুমি যেন আগের জন্মদিন থেকে একটু হলেও সফল হও, এই দোয়া তোমার জন্য থাকলো। মেহেদিরও আজকে জন্মদিন। আচ্ছা, তারপরে মারিয়ারও আজকে জন্মদিন। তারপরে আর না, এখন আমার মনে হচ্ছে যে অনেকে এমনি এমনি বলতেছে। যাদের সত্যি সত্যি জন্মদিন তাদের জন্য দোয়া থাকলো। যাদের মিথ্যা মিথ্যা জন্মদিন, তোমরা বাকিদেরকে কেক খাওয়াবা। আর যেটা হচ্ছে ভাইয়া, দেখো, মানে তোমার লাইফটা তখনই সুন্দর, মানে কি হয় দেখো, আমাদের লাইফে তোমাদের এই বয়সটার কথা বলি, অনেক জিনিসই তো আছে, আমাদের লাইফের অনেকগুলো ডাইমেনশন আছে। যেমন তোমাদের এখন আমি ক্লাস নিচ্ছি, এটাই তো আমার একমাত্র কাজ না, তাই না? আমি কোন একটা ফ্যামিলি থেকে বিলং করি, আমার সেখানে একটা লাইফ আছে, আমার বন্ধু বান্ধব আছে। যেমন ধরো হচ্ছে আমার কিছু হবি আছে, আমার সময় কাটানোর কিছু জিনিসপত্র আছে, আমি বই পড়ি, আমি গেম খেলি, আমি মুভি দেখি, আমি এক্সারসাইজ করি, আমি বন্ধুদের সাথে আড্ডা দিই। তো তোমাদের এই লাইফের জন্য একটা ব্যাপার বলি। ধরো এই যে তোমার হচ্ছে, তুমি অনেক সুস্থ আছো, তুমি ভালো আছো, তো লাইফের অন্যান্য যে অ্যাচিভমেন্ট গুলো তোমাদের আছে, বাংলাদেশে অনেকটা এরকম হয়, সেগুলো হচ্ছে সব এরকম এক একটা শূন্য, এক একটা শূন্য, এক একটা শূন্য, এক একটা শূন্য। আর পড়াশোনাটা হচ্ছে তোমার একটা এক, বুঝছো? তো তুমি যদি এইটাকে আগে ঠিকঠাক মতো রাখতে পারো, তারপরে যত শূন্য অ্যাড করবা, যেমন এই শূন্যটা হয়তো তোমার খেলাধুলার জন্য, এই শূন্যটা হয়তো তোমার ইয়ার জন্য, কি বলে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য, এই শূন্যটা হয়তো বা তোমার হচ্ছে সাংগঠনিক দক্ষতার জন্য, তারপরে এই শূন্যটা হয়তোবা তুমি হচ্ছে অনেক মানুষের হেল্প করো সেটার জন্য, মানে এরকম অনেকেই তো হচ্ছে থাকে। তো এটাকে যদি ঠিক রাখো তাহলে প্রতিটা শূন্যর দাম আছে, বুঝছো? আর তুমি যদি এটা ঠিক রাখতে না পারো তাহলে কিন্তু শূন্যগুলোর কোনো ভ্যালু নাই। এই জন্য তোমাদের এই বয়সটাতে বলবো, চেষ্টা করবা যেন একটা ঠিক থাকে। ওই এককে যদি ঠিক রাখতে পারো, তারপরে তুমি যা করো, যত কিছুই করো, যত কিছুই ভাবো, প্রত্যেকটা জিনিস কিন্তু ভ্যালিডেট হবে, কিন্তু ওই জায়গাটা কিন্তু ঠিক রাখা লাগবে। এটা সবাই একটু মাথায় রাখবা, বুঝছো? আর আরেকটা জিনিস অনেকবার বারবার বলি, এখনো বলছি, যে আবার পড়াশোনা করতে গিয়ে ফ্যামিলিকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আব্বু আম্মুকে ঝাড়ি ঝুড়িয়ে দেওয়া, এটা যেন না হয়। যে রাধে সে চুলো বাঁধে, সবকিছু করার চেষ্টা করবা। কে জানি বললো, মাহমুদ বোধ হয়, ও 103 জ্বর নিয়ে ক্লাস করছে। যদি মাহমুদ বেশি খারাপ লাগে তাহলে হচ্ছে 103 জ্বর নিয়ে ক্লাস করার দরকার নেই, পরে তুমি ক্লাসটা দেখে নিও। তো প্রতিদিনকার মতো আমরাও আজকে হচ্ছে আমাদের গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করি, তারপরে আমরা আজকে ক্লাসে যাব। আর ক্লাস শুরু করার আগে এই কথাটাও বলতে চাই যে হচ্ছে, এই যে আমরা তোমাদেরকে আসলে পড়াচ্ছি, শিখতে এত বড় একটা কর্মযজ্ঞ চলছে, এটা কিন্তু এখনো বাংলাদেশের অনেক মানুষ জানে না। অনেক মানুষ শিখো সম্পর্কে এখনো শুনে নেই।
বা শুনলেও আসলে কি হয় এর ভেতরে, আমরা কি করাই, তোমরা কি করো, এই জিনিসগুলো কিন্তু ওরা জানে না। তো আমরা চাইবো যে হচ্ছে তোমরা তোমাদের জায়গা থেকে হচ্ছে মানুষকে একটু বলো। তোমরা তোমাদের কলেজের যে বন্ধুরা আছে, এলাকার যে বন্ধুরা আছে, তাদেরকে শিক্ষক সম্পর্কে একটু বলবা, কারণ তোমরাই আমাদের রিপ্রেজেন্টেটিভ। তোমরা যদি না বলো তাহলে হচ্ছে আমরা বাকিদের জানাতে পারবো না। তো চলো আমরা একটু গত ক্লাসে সংক্ষেপে রিভিউ করে আসি। গত ক্লাসটা আমরা হচ্ছে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল বোধ হয়, বোর রাদারফোর্ডের তুলনা, এটা আগের ক্লাসে ছিল। আমরা হচ্ছে বোর মডেলের যে ম্যাথ ছিল, তিনটা ম্যাথ, ইয়ের ম্যাথ, ভিয়ার ম্যাথ এবং আর এর ম্যাথ, এই তিনটা ম্যাথ আসলে প্র্যাকটিস করছিলাম। একদম এই তিনটা ম্যাথই প্র্যাকটিস করা হয়েছিল পুরো ক্লাস ধরেই। সেখানে আমরা তোমাকে দেখাইছিলাম যে চতুর্থ শক্তি স্তরে ব্যাসার্ধ দেওয়া আছে, বেগ কত হবে, তৃতীয় শক্তি স্তরে বেগ নির্ণয় করো, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, সেগুলো ছিল। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে কি বলে, বেগ দেওয়া আছে, আলোর বেগের এত অংশ কোন কক্ষপথে ঘুরছে সেটা বের করছি। এগুলো সব প্র্যাকটিস ছিল, মানে তুমি গত ক্লাসে পুরো প্র্যাকটিসের পার্ট হিসেবে ধরতে পারো। আর এনার্জি নিয়ে কিছু কথা বলছিলাম, যে ইলেকট্রনের এনার্জি নেগেটিভ কেন, কারণ একটা পরমাণুর থেকে অসীম দূরত্বে এনার্জিটা ম্যাক্সিমাম। এই অসীম দূরত্ব নিয়ে দেখলাম কে জানি গ্রুপে একটা পোস্ট করছো, যে অসীম দূরত্ব কোনটা। মনে রাখবা, যেখানে নিউক্লিয়াসের কেন্দ্রের প্রভাব নাই, এই যে কোনো জায়গা হচ্ছে অসীম। সো ফার্স্ট, এটা যদি একটা পরমাণু হইতো, এটাও তার জন্য অসীম, এটাও তার জন্য অসীম, এটাও তার জন্য অসীম, যে কোনো জায়গা হচ্ছে তার জন্য অসীম, বুঝছো? একটা পরমাণুর জন্য যেখানে নিউক্লিয়াসের প্রভাব নেই, যে কোনো জায়গা তার জন্য অসীম। তো যত কাছে হয় শক্তি কমতে থাকে, যত দূরে যায় শক্তি বাড়তে থাকে। ওই ম্যাক্সিমাম যে মান, সেই মানটা হচ্ছে জিরো। তাহলে ম্যাক্সিমাম মান যদি জিরো হয়, ম্যাক্সিমাম মান যদি জিরো হয়, অন্য যে কোনো মান সবসময় কি হবে, সবসময় হতেছে নেগেটিভ হতে বাধ্য। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে একটা ম্যাথ করাইছিলাম, ইন্ডিয়াতে আসছিল আইআইটি তে, সেই ম্যাথটা সলভ করে আমাদের ক্লাস শেষ হয়েছিল। আজকে আমরা পড়বো হচ্ছে, সবাই লিখে নাও, পড়বো হচ্ছে ভর ত্রুটি, জাস্ট ভর ত্রুটি লিখে নাও। মেহেদি বলছে এই চ্যাপ্টারের কয়টা লেকচার লাগবে। কয়টা লেকচার লাগবে আমার তো নিজেও মনে নেই, বাট আমরা আগাবো, দেখি যতগুলো লাগে আর কি। সবাই একটু ভর ত্রুটিটা লিখে নেই। এখন ভর ত্রুটি তোমাদেরকে একটু বুঝাই। এই যে দুইটা হচ্ছে মানে ওয়েইং মেশিন আছে, দুইটা ওয়েইং মেশিনে ভালো মতো তাকাও। সেটা হচ্ছে, এই ওয়েইং মেশিনে কি কি আছে জানো? এই লালগুলোকে ধরো তুমি প্রোটন, এই যে এইগুলোকে আমরা প্রোটন ধরছি আর কি, লালগুলা একটু চিকন করে নেই। এই যে লালগুলো হচ্ছে প্রোটন, আর এই নীলগুলো হচ্ছে নিউট্রন, বুঝছো? এগুলো কই থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। আরেকটু বলে দেই, ভর ত্রুটিটা এটা ফিজিক্সেও আছে, এটা কেমিস্ট্রিতেও আছে, বুঝছো? যদি কেউ গত ক্লাস না করে থাকো, আজকে ক্লাস বুঝতে কোনো সমস্যা হবে না। একেবারে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ টপিক। আবারও বলছি, যদি গত ক্লাস কেউ না করে থাকো, কোনো সমস্যা হবে না আজকে ক্লাস বুঝতে। তো যেটা বলছি, ভর ত্রুটি ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। এখন যেটা হয়, আমাদের ভার্সিটির ক্ষেত্রে এরকম হয় যে কিছু কিছু টপিক থাকে, যে টপিকটা থার্ড ইয়ারেও থাকে, আবার হচ্ছে ফার্স্ট ইয়ারেও থাকে, বুঝছো? তো ফার্স্ট ইয়ারে থাকলে স্যাররা বলে থার্ড ইয়ারে গিয়ে পড়বা, আর থার্ড ইয়ারে গেলে স্যাররা বলে এটা তোমার তো ফার্স্ট ইয়ারে পড়ে আসা উচিত ছিল। তো দেখা যায় তখন স্টুডেন্টটা মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায়। এখন আমি বললাম ফিজিক্সের ভাইয়া পড়াবে, ফিজিক্সের ভাইয়া বললো কেমিস্ট্রির ভাইয়া পড়াবে, তোমরা তো মাঝখান থেকে স্যান্ডউইচ হয়ে যাবা। ওইটা যেন না হয়, তাহলে আমি পড়াই দিচ্ছি আর কি, বুঝছো? আইমান বলছে ইজ ইট মাস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না হলে তো পড়াইতাম না। তো একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এখন প্রোটন আর নিউট্রন যে থাকে, তো কি করা হয়েছে দেখো, এই ওয়েইং মেশিন যেটা, এটার নাম হচ্ছে ওয়েইং মেশিন, ইংলিশে বলে। ওয়েইং মেশিনে আমরা ওদেরকে আলাদা আলাদা করে মাপছি, দেখছো? এই যে আলাদা করে মাপছি, প্রোটন গুলো আলাদা, নিউট্রন গুলো আলাদা। মেপে মানটা হয়েছে 7.056, এত এএমইউ তে নেওয়া হয়েছে। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আর কি। এরপরে তো ওরা একসঙ্গে মিলে কি করে? নিউক্লিয়াস ফর্ম করে না? প্রোটন এবং নিউট্রন একসঙ্গে মিলেই তো আসলে হচ্ছে নিউট্রন নিউক্লিয়াস ফর্ম করে। যখন ওরা নিউক্লিয়াস ফর্ম করছে, ওই অতগুলো প্রোটন নিউট্রন মিলে এরা কিন্তু নিউক্লিয়াস। তো যখন নিউক্লিয়াস ফর্ম করলো, তখন দেখলো ওই সেম পরিমাণে প্রোটন এবং নিউট্রন, ওদের ভর খেয়াল করছো, 7.05 থেকে কি হয়েছে, 7.01 হয়েছে। এই যে মানটা কিছুটা কমে গেছে, এই যে কমে গেল, একটা ত্রুটি হইলো, এই ত্রুটিটাকে ভর ত্রুটি বলে। আমি জানি অনেকে কিচ্ছু বোঝে নাই, আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, তোমাদেরকে ধরো আমার কাছে কোন একটা নিউক্লিয়াসের প্রোটন আছে আর নিউট্রন আছে, তাহলে আমাদের এক্সপেকটেশন কি হওয়া উচিত? একটা নিউক্লিয়াসের ভর প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফলের সমান হওয়া উচিত না? কি বললাম ভাইয়া?
এই যে আমার কাছে নিউক্লিয়াস আছে, সেখানে প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। তাহলে যেহেতু নিউক্লিয়াস বলতে আসলে কিছু নাই, প্রোটন এবং নিউট্রন একসঙ্গে থাকে, সেটাকে হচ্ছে আমরা নিউক্লিয়াস বলি। তো নিউক্লিয়াসের ভর তো প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল হওয়া উচিত। মানে ধরো ব্যাপারটা এরকম যে তুমি আলাদা করে তোমার আমি হাতের ভর মাপলাম, পায়ের ভর মাপলাম, মাথার ভর মাপলাম, সব ভর মেপে তারপরে যোগ করলেই তো তোমার ভরের সমান হওয়া উচিত, তাই না? তোমার প্রতিটা অঙ্গকে আলাদা করে যদি আমি ভর মাপি তারপরে যদি যোগ করি, তাইলে যে ভরটা হবে সেটাই তো তোমার নিজের ভর। কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যখন ওরা আলাদা থাকে তখন ওদের যে ভরের সমষ্টিটা হয়, ওরা যখন নিউক্লিয়াস ফর্ম করে তখন ভর কিছুটা কমে যায়। কেন কমে সেই প্রশ্ন এখন করো না, সেই প্রশ্ন অবশ্যই পরে আসবে। আগে বলো জিনিসটা বুঝতে পারছি কিনা। এই যে কিছুটা কমে গেল, এই কমে যাওয়াটাকে বলা হয় হচ্ছে ভর ত্রুটি। ত্রুটি হয়েছে না কিছু। আমার তো এক্সপেকটেশন ছিল যে নিউক্লিয়াসের ভর এই প্রোটন নিউট্রনের ভরের যোগফলের সমান হওয়া উচিত, বাট প্রোটন নিউট্রন ভরের যোগফলের সমান হয় না, কিছুটা কমে যায়। এই যে কমে গেছে, ত্রুটি হয়েছে, এটাকে বলা হয় মাস ডিফেক্ট অথবা ভর ত্রুটি। ইংলিশে বলা হয় হতেছে মাস ডিফেক্ট। আগে বলো জিনিসটা বুঝছি কিনা। তাহলে আমি তোমাদেরকে ডেফিনিশন লিখে দিই, একেবারে অফিসিয়াল ডেফিনেশন, যদি পরীক্ষা আসে তোমাকে এটা লিখতে হবে। সো অফিসিয়াল ডেফিনেশন হচ্ছে এইটা। লিখো, একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর, আমার প্রিয় স্লাইডটা কেন আসে না? একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর মানে যে ভরটা আসলে রিয়েলি পাওয়া যায়। তো একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর তার প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি থেকে কিছুটা কম হয়। এই যে কিছুটা যে কম হয়, সেই কমটাকে আমরা কি বলি? ভর ত্রুটি বলি। আশা করি এবার সবার কাছে ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদেরকে এখন বলি, যেহেতু তোমরা এখন কয়েকদিন ক্লাস করে ফেলছো, চেষ্টা করবা নিজের ব্রেনকে একটু পুশ করতে, নিজেকে ফাস্ট লার্নার বানাইতে। ফাস্ট লার্নার মানে যারা তাড়াতাড়ি বুঝে, বুঝছো? এখন বিশ্বাস করো, মানুষ কেউ কেউ বয়সের সাথে আসলে বুঝে না, মানুষ বয়সের সাথে ম্যাচিউর হয় না, মানুষ ধাক্কা খেয়ে শিখে। মানুষ মানে মানে বুঝে বুঝে শিখে। তো ধরো তুমি হচ্ছে একটা জিনিস ক্যাচ করছো না, বারবার আমি বলতেছি, এটা তোমারই ক্ষতি হচ্ছে। তো নিজেকে পুশ করবা যে কোনো একটা জিনিস যেন সহজে বুঝতে চাও, সহজে তুমি যেন বুঝতে পারো। তাহলে কি হলো ভাইয়া, কোন একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর তার প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে কিছুটা কম হয়, এই কমটাকে বলা হয় ভর ত্রুটি। আমি জানি তোমাদের মধ্যে প্রশ্ন আসছে, কেন কমে যায়, কি হয়, এই ভরটা কই গেছে, সেটা একটু পরে দেখাবো। যেমন ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে এইটা, আমি হিলিয়াম দিয়ে দেখাচ্ছি। আমরা একটা ম্যাথও করব, একটা কনসেপ্টও বুঝবো, মানে একই সাথে ম্যাথও হবে, একই সাথে কনসেপ্টও হবে। এই যে হিলিয়াম আছে 2 এবং 4, ওকে ভালো কথা। তার মানে আমি বলতে পারি যে হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি আছে, 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে, তাই না? এটা তো বুঝাই যায়। প্রোটন আছে এবং নিউট্রন আছে 2টা করে। এই যে 2 মানে 2টা প্রোটন, আর বিয়োগ করলে 2 থাকে মানে 2টা নিউট্রন আছে। তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের এক্সপেক্টেড ভর কি হওয়া উচিত? এই প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি হওয়া উচিত। তাহলে আমি বলতে পারি যে হিলিয়াম নিউক্লিয়াসের এক্সপেক্টেড ভর, মানে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি, এক্সপেক্টেড ভর কত হওয়া উচিত? দেখো 2টা প্রোটনের ভর আর হচ্ছে 2টা নিউট্রনের ভর এই যোগফলের সমান হওয়া উচিত। এখন তোমাদের কি মনে আছে কিনা যে প্রোটনের ভর কত? এটা পরীক্ষায় দেওয়া থাকবে, 2 × 1.0074 এত এমইউ থাকে। বিশ্বাস করে যদি কোনো পরীক্ষায় ম্যাথে আসে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পরীক্ষায় ধরো একটা ম্যাথ আসছে, সেখানে এই মানগুলো দিয়ে দেওয়া ছিল, প্রোটনের ভর 1.0074,
নিউট্রনের ভর 1.0086, এগুলো পরীক্ষায় দেওয়া থাকবে। আর এখানে নিউটন হচ্ছে 2 × 1.0086, এইগুলো তোমাকে হচ্ছে আমি বের করতে চাচ্ছি। তাহলে তুমি যদি এখানে যোগ করো, এখানে যোগ করলে মান কত থাকে জানো? যোগ করলে মান থাকে হতেছে এইটা 4.032 AMU, এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। এইটা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াসের এক্সপেক্টেড ভর। আশা করি এটুকু সবাই বুঝতে পারো। এটা হিলিয়াম নিউক্লিয়াসের এক্সপেক্টেড ভর। AMU হতেছে অ্যাটমিক মাস ইউনিট, জানা উচিত এই বয়সে। কিন্তু কথা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের রিয়েল ভর কি এটা? আনসার হচ্ছে অবশ্যই না। হিলিয়াম নিউক্লিয়াসের রিয়েল ভর এর থেকে কিছুটা কম হবে। তো সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে হিলিয়াম নিউক্লিয়াসের রিয়েল ভর এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে না, এটাও প্রশ্ন দেওয়া থাকবে। দেখবা যতগুলো প্রশ্ন তোমাদের আমি এখানে দেখাবো প্রতিটা প্রশ্নে এই মানটা দেওয়া থাকে। এই মানটা হইতেছে এইটা 4.00, আমি একটু দেখে বলি, 0.4.003 এত এমইউ। এইটাও দেওয়া থাকবে প্রশ্নে, টেনশন নিও না। তাহলে আমরা কি করলাম? আমরা হিলিয়াম নিউক্লিয়াসের রিয়েল ভর বের করছি, এটা জানা আছে, প্রশ্ন দেওয়া থাকবে। আর আমরা হিলিয়াম নিউক্লিয়াসের এক্সপেক্টেড ভর বের করছি। এখন দেখো এক্সপেক্টেড ভর আর রিয়েল ভর পার্থক্য তো অবশ্যই আছে, তাই না? এক্সপেক্টেড ভর অবশ্যই বড় হবে। আমরা কি শিখছি? যে নিউক্লিয়াসের প্রকৃত ভর কিছুটা কম হয়। তাহলে যেতটুকু কম হয় এতটুকু হইতেছে ভর ত্রুটি। অনেকে জিজ্ঞেস করছে AMU কি জিনিস? AMU মানে হইতেছে অ্যাটমিক মাস ইউনিট। লিখে দিই এখানে, তোমাদের এটা জানার কথা, এই বয়সে জানা উচিত। অ্যাটমিক মাস দেন হচ্ছে ইউনিট। আর সম্পর্ক হইতেছে এইটা যে 1 AMU সমান হইতেছে 1.67 10⁻⁻24 গ্রাম। এই হচ্ছে সম্পর্ক। ওকে, তাহলে আমি এই মানগুলো পাইছি এবং মানগুলো পেয়ে তারপরে হচ্ছে তোমাদের দেখাইলাম যে হইতেছে 4.032 AMU হচ্ছে ওর এক্সপেক্টেড ভর, আর হইতেছে রিয়েল ভর হচ্ছে এটা। এখন আমরা বের করবো হচ্ছে ভর ত্রুটি কত। সো ভর ত্রুটি হচ্ছে যদি আমরা বিয়োগ করি ডেল্টা এম সমান কত, একটা হচ্ছে এক্সপেক্টেড সেটা হচ্ছে 4.032 মাইনাস রিয়েল কত 4.003, এই তো। তাহলে বিয়োগ করলে কি থাকে? বিয়োগ করলে থাকে হইতেছে 0.029 এত AMU, এখানে 0.029 এত AMU। মেহেদী বলছে হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থা বলতে কি বোঝায়? মানে হাইড্রোজেন পরমাণুকে আমি এনার্জি দিচ্ছি, সেই এনার্জি দিয়ে ইলেকট্রনটা উপরে শক্তি স্তরে চলে গেছে। সবাই কি বুঝিয়েছি এটুকু? এবার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে ভরটুকু যে কমে গেছে, এই ভরটুকু কি হয়েছে? নেচারে কোনো ঘটনা ঘটলে তার তো এমডি জুনায়েদ বলছে এগুলো কি লিখবো? আই হায়, তোমরা যদি এখনো না বুঝো যেটা লিখতে হবে, তাইলে কিন্তু আমার ব্যর্থতা। আমার কাছে মনে হচ্ছে আমি এখানে তাহলে কি করতেছি? আমার কি প্রতিটা জিনিস লেখার আগে তোমাদেরকে বলে দিতে হবে এটা লিখতে হবে? অবশ্যই লিখবা, কেন লিখবা না? যেটা আমি লিখছি সেটা তো লেখার প্রশ্নই আসে না, মানে লিখবা এটা তো অবশ্যই মানে প্রশ্ন করারই প্রশ্ন আসে না। এবার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে ভরটা যে কমে গেছে, তো এই ভরটা আসলে কি হয়েছে, কোথায় গেছে? এই ভরটা একেবারে নষ্ট হয়নি, এই ভরটা কাজে লাগছে। দেখো তো, আমি জানি না, আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন আমার আসলে এই প্রশ্নগুলো মাঝে মধ্যে নিজেকে জাগতাম, তখন আনসার ঠিক মতো পাইতাম না। যে আমি জানি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাই না? এখন তোমার কি কোনোদিন প্রশ্ন জাগে নেই যে আচ্ছা নিউক্লিয়াসে নিউট্রন থাকে, এটা তো আসলে বাদ, নিউট্রন তো দুধ ভাত, কোনো চার্জ নেই। কিন্তু প্রোটন গুলো যে একসঙ্গে থাকে, প্রোটনের সবাই কি, সবাই হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এরা তো একসঙ্গে থাকার কথা না, এরা একজন আরেকজনকে বিকর্ষণ করে, তাই না? দেখে বুঝো কিনা, যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, প্রোটন একজন আরেকজনকে বিকর্ষণ করে। তো প্রোটন যদি বিকর্ষণ করে তাহলে একসঙ্গে থাকার কথা না, তাহলে এতগুলো প্রোটন একসঙ্গে কিভাবে আটকে আছে? এই প্রশ্ন কার কার জাগছিল? আমাদের মানে তোমার বয়সে আমার জাগছিল। যদি এই প্রশ্ন কারো জেগে থাকে তাহলে এখন সে আনসারটা পাবা। দেখো আমরা জানি যে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো একসঙ্গে আটকে থাকে। তো আটকে থাকার জন্য তো একটা এনার্জি দরকার, তাই না? একটা ফোর্স দরকার, একটা বল দরকার।
সো ওই যে বল, সেই বলটাকে বলা হয় নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। কি বলে ভাইয়া? নিউক্লিয়ার বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এই ভরটা আসলে এনার্জিতে কনভার্ট হয়। অর্থাৎ মেইন কথা হচ্ছে এইটা, যে আমরা যে ভর ত্রুটি বলি, কিছুটা ভর, সেই ভর ত্রুটি সমপরিমাণ ভর এনার্জিতে রূপান্তরিত হয়। কোন এনার্জি? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তো সবাই একটু লিখে নাও যে ভর ত্রুটির সমপরিমাণ ভর মানে যেটুকু ভর কমে গেছে, সমপরিমাণ ভর নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে রূপান্তরিত হয়। রূপান্তরিত এই বলের কারণেই কিন্তু নিউক্লিয়াসের প্রোটনগুলো একসঙ্গে আটকে থাকে। তাহলে কি বলছি ভাইয়া? ভর ত্রুটির সমপরিমাণ ভর নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে রূপান্তরিত হয়। এখন আমি জানি অনেক কোমলমতি হৃদয়ে প্রশ্ন আসছে, ভর আবার কেমনে এনার্জিতে রূপান্তরিত হয়? এই ভর কিন্তু এনার্জিতে রূপান্তরিত হয়। আমাদেরকে এটা কে শিখে গেছে জানো? মানে ভর যে শক্তিতে রূপান্তরিত হয়, এটা আমাদেরকে শিখে গেছে আলবার্ট আইনস্টাইন। তার একটা ইকুয়েশন ছিল না, ই সমান এম সি স্কোয়ার। তো এখানে ই সমান এম না, আমরা ডেল্টা এম সি স্কোয়ার লিখবো আর কি, যেহেতু ভর ত্রুটিকে আমরা ডেল্টা এম দিয়ে সিম্বলাইজ করি। সো আলবার্ট আইনস্টাইন আমাদেরকে ইকুয়েশন শিখাই দিয়ে গেছে, ই সমান এম সি স্কোয়ার। তাহলে আমি যদি ওই হিলিয়ামের জন্য বের করি, এই ভ্যালুটাই বের করি, তাহলে দেখো কি থাকে, 0.029। এমইউ তো আমি কেজিতে বানাই ফেলি, কারণ এনার্জি হচ্ছে আমরা কেজিতে জুলে হিসাব করব। 0.029 ইন্টু 1.67 10⁻⁻27, এই হলো আমাদের ডেল্টা এম এর মান। কোন এককে বের হইলো? কেজিতে বের হইছে। আচ্ছা, ভালো কথা। তারপরে আমরা কার মান বসাবো? সি এর মান বসাবো। তো যদি সি এর মান বসাই, সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸, তার আবার কি হবে? স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম? আমরা এখানে পাইলাম হচ্ছে, তুমি যদি হিসাব নিকাশ করো, এখানে যে মানটা থাকে সেই মানটা হচ্ছে এটা থাকে 4.35 10⁻⁻12 এত জুল। আমরা একটা ম্যাথও করলাম, একটা কনসেপ্টও শিখলাম, এক ঢিলে দুই পাখি। তাহলে চলো এবার সংক্ষেপে আমি পুরো কনসেপ্টটাকে রিভিউ করে দিই। পুরো কনসেপ্টটা হচ্ছে এটা, আমরা মাস ডিফেক্ট পড়াচ্ছি। এটা তোমরা ফিজিক্সে পড়বা, তোমাদেরকে শুভ ভাই অথবা জিমি ভাই পড়াবেন। ভর ত্রুটি হচ্ছে কোন একটা পরমাণুর রিয়েল ভর, মানে নিউক্লিয়াসের ভর। তো কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের যে রিয়েল ভরটা হয়, সেই মানটা প্রোটন এবং নিউট্রনের মানে যোগফল থেকে কিছুটা কম যায়। কি বললাম? কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর তার প্রোটন এবং নিউট্রন তাদের ভরের যোগফল থেকে কিছুটা কম হয়। আবারও বলতেছি, কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর তার প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে কিছুটা কম হয়। এই যে কমে গেল, এটা ত্রুটি হইলো, এটাকে বলা হয় ভর ত্রুটি। ওকে, ভালো কথা। সো ভর ত্রুটি, এই যে আমরা হিলিয়ামের জন্য হিসাব করলাম যে হিলিয়ামে 2টা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে, তাহলে ওর নিউক্লিয়াসের এক্সপেক্টেড ভর হওয়া উচিত ওগুলোর যোগফল। এই মানগুলো মুখস্থ রেখো, অথবা তুমি চাইলে হচ্ছে পরীক্ষায় দেওয়া থাকতে পারে, বাট আমি চাইবো যে তুমি হচ্ছে মুখস্থ করো এটা। আমি এএমইউ তে পাইলাম, আর রিয়েল ভরটা প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে। তারপরে আমরা দেখলাম হইতেছে যে ভর ত্রুটি কত, সেই ভর ত্রুটির পরিমাণ শক্তি কিসে রূপান্তরিত হয়, সেই ভর ত্রুটির পরিমাণ ভর এনার্জিতে রূপান্তরিত হয়। কি এনার্জি? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। ওকে, এবার অনেকে জিজ্ঞেস করছো ভাই ফাস্ট লার্নার কেমনে হবো? ফাস্ট লার্নার ভাই, যে বললাম না, মানুষ সবসময় হইতেছে ঠেকে শিখে। তুমি নিজেকে পুশ না করলে শিখবা না কিছু। তুমি যদি কোনো একটা জিনিস ধরো না বুঝেই হুট করে আমাকে প্রশ্ন করে ফেলো, বা কোনো একটা টপিক বুঝলাম না, সাথে সাথেই বাসা টিচারের জন্য রেখে দাও, এখানে তুমি নিজেকে পুশ করছো না। নিজে একটা অঙ্ক পারছো না, সাথে সাথে কাউকে জিজ্ঞেস করো না, একটু দেখো, ঘাটাঘাটি করো, একটু চিন্তা করো, একটু নিজেকে বোঝানোর চেষ্টা করো,
তারপরে যদি না পারো দেন তুমি হচ্ছে কাউকে জিজ্ঞেস করো, বুঝছো? তো এইটা হচ্ছে নিজেকে পুশ করা। নিজেকে যে যেমন ইসরাত জাহান জিজ্ঞেস করছে 10⁻⁻27 কেন? ইসরাত জাহান ভাই বিশ্বাস করো তুমি যদি একটু চেষ্টা করতে হয়তো আনসারটা বের হইতো। এবং আমি এখানে এটা বলে দিলে তোমার জন্য যতটা উপকার হইতো, তুমি যদি নিজে এটা বের করতে আরো তোমার জন্য বেশি উপকার হইতো। যেমন আমি এটা রাগ করে বলছি না, আমার বলতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই তোমরা নিজে নিজে ফাইন্ড আউট করো। যেমন ধরো আমি বলছি 1 AMU সমান হচ্ছে এত গ্রাম, -24 গ্রাম। কিন্তু আমার তো এখানে গ্রাম নিব না, আমি তো কেজি নিব। সো গ্রাম নিলে যদি -24 হয়, কেজি নিলে কি হবে? কেজি নিলে -27 হবে। শেষ। চাইলে তুমি নিজে এটা বের করতে পারতা। আর নিজে যদি বের করতা তাইলে তোমার এটা অনেক বেশি দিন মাথায় থাকতো। অনেক বেশি দিন তুমি এটা পরবর্তীতে হচ্ছে নিজে হচ্ছে চেষ্টা করতে পারতা। সেই জন্য বলবো সবাইকে যে নিজেকে পুশ করো। আরেকটা জিনিস কি হয় জানো? আমি মাঝে মধ্যে তোমাদেরকে বলি না যে ঠাম্মা সাথে থাকলে সবাই একলা একলা হাঁটে যায়। মানে একটা প্রশ্ন তুমি যখন সলভ করবা, বিশ্বাস করো এক্সাম হলে তুমি না ওই সব সব পয়েন্টে তুমি আটকাইতা না, বা সব স্টেপে তুমি আটকাইতা না। তুমি ধরো কোন একটা ম্যাথে স্টেপ আছে 10টা লাইন আছে, তুমি আটকাইতা একটা লাইনে। ওই একটা লাইনে আটকানোর জন্য তুমি হয়তো ওখানে আনসার পাইতা না। তো কি হলো, তুমি যখন স্যারের সাথে সাথে করতেছো তখন না তুমি তোমার কাছে মনে হচ্ছে না স্যারকে তো আমি ফলো করছি না, আমি তো স্যার এটা দেখছি না। কিন্তু হয়তোবা তুমি ওই লাইনটাই দেখছো, তোমার হয়তো মাথায় নাই যে স্যার এটা আমি ওটা দেখছি, তুমি তো তোমার মতো করতেছো। কিন্তু যে তুমি যেখানে আটকাইতা সেই জায়গাটা যে স্যার তোমাকে করে দিছে এটা তুমি টের পাচ্ছ না। তখন কি হয়, বেশি পরিমাণে কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকলে যেটা হয়, নিজের উইকনেসটা বোঝা যায় না যে আমি কোথায় আটকে যেতাম। আরেকটা জিনিস চিন্তা করো, কোন একটা প্রশ্নের আনসার তুমি যখন একটু ঘাটাঘাটি করে হচ্ছে বের করবা, তখন ওইটা অনেকদিন তোমার মাথায় থাকে। আর যদি সাথে সাথে প্রশ্ন করে ফেলো, সাথে সাথে যদি বাসার টিচারের জন্য রেখে দাও, সাথে সাথে যদি হচ্ছে ব্যাচে যে টিচারের কাছে পড়ো তার জন্য রেখে দাও, ওইটা না হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়ে যায়, এটা মাথায় থাকে না। আমরা একটা প্রশ্ন সলভ করে দাঁড়াও, এটা কুয়েটে আসছিল, সবাই একটু লিখে নাও। একজন জিজ্ঞেস করছে যে নাফিসা নাওয়ার 1 MU সমান লিখছিলেন -24, আবার পরে 27 লিখছেন, এই যে নাফিসা, তোমাকেও বলবো যে তুমিও তোমার ব্রেনটা খাটাও। নাফিসা দেখো ভাইয়া, এখানে যখন লিখছিলাম তখন গ্রাম লিখছিলাম, দেখছো? নাফিসা নাওয়ার, একটু মনোযোগ দাও ভাইয়া, এখানে যখন লিখছিলাম তখন গ্রাম লিখছি। আর এখানে যখন আমি লিখছি তখন আমি গ্রাম লিখি না, এখানে আমি কেজি লিখছি। কেন কেজি লিখছি? কারণ এখানে আমি সব এসআই তে নিচ্ছি। তো এই যে এই জিনিসগুলো নিজেকে বুঝে নিতে হবে, এই জিনিসগুলো নিজেকে নিজের মধ্যে প্রসেস না করলে তখন ভাইয়ের উপর বেশি ডিপেন্ডেন্সি তৈরি হবে, এটা তোমার জন্যই খারাপ। সবার কি ম্যাটে তোলা হয়েছে? কুয়েট 5-6-তে আসছিল, তখন কি তোমাদের কারো জন্ম হয়েছে? হ্যাঁ, কেউ কি দুনিয়ার আলো দেখছো তখন? তোমাদের জন্ম কত সালে সবার? জন্ম হয়েছে স্যার, আচ্ছা ঠিক আছে। 5-6 থেকে সবার জন্ম হয়েছে? মনে হয় না। আচ্ছা আমাকে বলছে যে 1 AMU পরিমাণ ভর যদি সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কি পরিমাণ শক্তি মুক্ত হবে তা ক্যালোরিতে নির্ণয় করো। আচ্ছা আগে আমরা জুলে বের করি, তারপর ক্যালোরিতে বের করবো, সমস্যা নাই। 1 AMU পরিমাণ, তাহলে তোমাদের জন্মের আগে আসা প্রশ্ন হইতেছে, এখানে একটা সলভ করছি। আর কালকে একটা সলভ করাইছি তোমাদের বাপ মারও জন্মের আগে, কত সালে জানি, 1988 সালে, তাই না? তাহলে 1 AMU পরিমাণ ভর যদি সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করি তাহলে কতটুকু শক্তি বের হবে সেটা আমাদেরকে ক্যালোরিতে বের করতে বলছে। সো ক্যালোরি পরে বাদে, আগে জুল বের করি। তাহলে কাঁচা বাচ্চার ইকুয়েশন কি? ইকুয়েশন হইতেছে ই সমান হচ্ছে, অন্য রং নেই, ডেল এম সি তার স্কোয়ার। এই তো। তাহলে ই সমান যদি ডেল এম সি স্কোয়ার হয় তাহলে ডেল এম মানে কি 1 AMU। সো আমি এখানে কেজিতে বসাবো 1.76 10⁻⁻27। প্লিজ এবার কেউ জিজ্ঞেস করবা না যে ভাই এটা কই পাইছেন। 1 AMU দেওয়া ছিল, এএমইউ কে আমি কেজি বানাইছি, আর কিছু না। আর সি স্কোয়ার মানে আলোর বেগ 3 × 10⁸, তার আবার কি, তার আবার হচ্ছে স্কোয়ার। তাহলে যদি এইটা আমি সলভ করি তাহলে এখানে মান থাকে হচ্ছে এইটা 1.5
10⁻⁻10 জুল এই মানটা থাকে। আমি এই মানটা পাইছি, কিন্তু ভাই এটা উত্তর না। খুব খুশি হয়ে যাও না যে আরে উত্তর তো পেয়ে গেছে। আমাদেরকে বের করতে বলছে ক্যালোরিতে। ক্যালোরি কিন্তু আসলে কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। ক্যালোরি হইতেছে ইউরোপে এখনো শক্তির এই এককটা খুব ব্যবহৃত হয়। ইনফ্যাক্ট দেখবা, যদিও আমরা শক্তির একক জুল বলি, কিন্তু খাবার দাবারের শক্তি কিভাবে মাপা হয় তোমরা দেখছো না? যে এত ক্যালোরি বার্ন, যেমন ধরো আমি যখন দৌড়াই তখন হতেছে আমার ঘড়িতে যে ইয়া দেখায় বার্ন হইছে কতটুকু, সেটা কিন্তু ক্যালোরিতেই দেখায়। তারপর তুমি দেখবা যে হচ্ছে যখন হচ্ছে তুমি ইয়া করবা খাবার কিনবা, তখন প্রতিটা খাবারের প্যাকেটের পেছনে লেখা থাকে যে এত ক্যালোরি, এত ক্যালোরি, এত ক্যালোরি, এত ক্যালোরি, এরকম লেখা থাকে। তো সম্পর্ক হতেছে এটা যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এখন তোমাদের যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা আছে ভাইয়া এটা কি 4.2 দিয়ে ভাগ করব নাকি 4.2 দিয়ে গুণ করব? আমাকে এটা বলো তো। 4.2 দিয়ে কি ভাগ করব না গুণ করব? এরকম যদি কোনো আল্লাহর বান্দাবান্দি থেকে থাকে যে তারা আসলে টের পাচ্ছে না যে 4.2 দিয়ে ভাগ করব না গুণ করব, তাদেরকে আমি বলতে চাই, গত ক্লাসে একটা কথা বলছিলাম, বড় এককে ছোট মান, ছোট এককে বড় মান। আবারও বলতেছি, বড় এককে ছোট মান, ছোট এককে বড় মান। এখন দেখো, এখানে মান হচ্ছে 1 আর এখানে মান হচ্ছে 4.2। তাহলে আমি বলতে পারি এই যে ক্যালোরি হইতেছে কি একক? ক্যালোরি ছোট একক, সরি বড় একক, মানটা ছোট। ক্যালোরি বড় একক, এই জন্য ওর মানটা ছোট হয়েছে। তাহলে মান যদি ছোট হয়, আমাকে নিচে যদি ক্যালোরি বানাই সেই মানটা ছোট বানাইতে হবে। ছোট বানাইতে হবে মানে 4.2 দিয়ে ভাগ করতে হবে। সো আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হচ্ছে 1.5 10⁻⁻10 বাই হইতেছে 4.2। এটা এখন ক্যালোরি হয়ে গেল, CAL। এখানে মানটা থাকে 3.57 10⁻11। একদম ইজি পিজি না? ওকে, সো আমরা 1 নম্বর প্রশ্ন সলভ করে ফেলছি। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, সেটাও কুয়েটে আসা এবং সেটাও তোমাদের জন্মের আগে আসা। এই ম্যাথটা একটু লিখো। রামি বলছে প্রোটন এবং নিউট্রনের ভরটা কি গ্রামে বা কেজিতে লেখা যাবে না? রামি লিখলে লিখতে পারো, কিন্তু কনভেনশনালি লেখা হয় না, বুঝছো? কারণ প্রোটন নিউট্রনের ভর কেজি বা গ্রামে নিলে তো অনেক ছোট মান আসে, এই জন্য আমরা ওগুলোতে এএমইউ তে নেই। আর এই ম্যাথগুলো পরীক্ষায় যখন আসে, দেখো এটাও কুয়েটে আসছিল, তখন সবগুলো আসলে এএমইউ তেই দেওয়া থাকে, এই জন্য আমরা ওখানে এএমইউ নিচ্ছি। আচ্ছা, আমাদেরকে আগে ম্যাথটা লিখে নাও, লিখে হলে সবাই একটু জানিও। সুমাইয়া বলছে ভাইয়া সিজিএস এবং এস এর মধ্যে ডিফারেন্স কি? ওরে বাবা, সিজিএস এবং এস এর মধ্যে ডিফারেন্স তো অনেক। সিজিএস একটা একক সিস্টেম, এসআই একটা একক সিস্টেম। নুসরাত জাহান বলছে এএমইউ মানে কি? অ্যাটমিক ম্যাস ইউনিট, ক্লাসে ছিল না শুরু থেকে? সবার কি ম্যাথটা তোলা হয়েছে? আচ্ছা, নোমান জিজ্ঞেস করছে এএমইউ কি সিজিএস নাকি এসআই? না, এএমইউ সিজিএস সিস্টেমও না, এসআই সিস্টেমও না। এএমইউর বাইরেও তো, মানে সিজিএস এস এর বাইরেও তো কোনো কিছু হয়। ওকে ডান। তাহলে আমরা সবাই একটু প্রশ্নটা পড়ি। প্রশ্নে বলছে যে এই যে একটা পরমাণু দেওয়া আছে এনপি, তো অনেকে চিন্তা করছে আরে বাবা এটা আবার কি পরমাণু দেওয়া আছে, কখনো তো দেখি নাই। বিশ্বাস করো ভাই, এই ম্যাথ পড়তে গেলে ওই পরমাণু কি এটা তোমার না চিনলেও হবে। আচ্ছা দাও নামটা বলে দিও, ওর নাম হচ্ছে নেপচুনিয়াম, 93 পারমাণবিক সংখ্যা। তো এই যে নেপচুনিয়াম একটা পরমাণু, যার নিউক্লিয়াসের বন্ধন শক্তি এককে বাদ দাও, মানে জুল এককে আর কি, বুঝছো? এই একক কথাটা বাদ দাও, নির্ণয় করো যার প্রকৃত ভর এত এমইউ। এই কাঁচা বাচ্চারা, এই যে প্রকৃত ভর যেটা দেওয়া আছে, সেটা কার প্রকৃত ভর দেওয়া আছে? নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে নাকি পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে? প্রশ্নটা পড়ো তো, প্রথম সেন্টেন্সটা বাংলা পড়তে হবে কিন্তু।
আমাকে বলছে যে নেপচুনিয়াম পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তি নির্ণয় করো যার প্রকৃত ভর। এটা কার? এটা কি পরমাণুর নাকি হচ্ছে এটা নিউক্লিয়াসের? গুড, পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে। বাংলা পড়ো। না না, এটা নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া নাই। পরমাণুর নিউক্লিয়ার বন্ধন শক্তি নির্ণয় করো যার। তাহলে এই যার মানে কি? যার মানে পরমাণুর। যার তো এটা সর্বনাম, তো পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে। আর তোমাদেরকে আমি যে ম্যাথটা করাইছিলাম, সেই ম্যাথটা করাইছিলাম হচ্ছে রিয়েল ভরটা কার দেওয়া ছিল? নিউক্লিয়াসের রিয়েল ভর দেওয়া ছিল, বুঝতে পারছো? তো ওই সময় দেওয়া ছিল নিউক্লিয়াসের রিয়েল ভর, এখানে দেওয়া আছে পরমাণুর রিয়েল ভর, এবং যার নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের ভর এই দেওয়া আছে। তাহলে আগে আমাদের যদি হচ্ছে ইয়া বের করতে বলে, বন্ধন শক্তি বের করতে বলে, তাহলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে আমাদের ভর ত্রুটি বের করা। মুনা জিজ্ঞেস করছে ভাই দুইটা কি সেম না? না মুনা, পরমাণুর ভরের সাথে তো ইলেকট্রনের ভর যোগ করা থাকে, নিউক্লিয়াসের ভরের মধ্যে তো ইলেকট্রনের ভর যোগ করা থাকে না। এখন তুমি বলতেই পারো যে ভাইয়া ইলেকট্রনের ভর তো খুবই ছোট, এটা কেন আমরা আমলে নিব? ভাই তুমি ধরো ব্যবসায়ী করতেছো 5 টাকা 10 টাকা, তুমি ধরো ঝালমুড়ি ব্যবসাওয়ালা, তো তুমি তো তোমার ব্যবসায়ী 5-10 টাকা, তো তোমার কাছে তো 5-10 টাকার দাম আছে, তাই না? আর যে কোটি টাকার ব্যবসা করে তার কাছে তো 5-10 টাকার দাম নাই। তো তুমি কিন্তু ডিল করছোই হইতেছে ওই ছোট ছোট মান নিয়ে, ওগুলো তোমাকে আমলে নিতে হবে। তাহলে ভর ত্রুটি কি ছিল? ডেল্টা এম সমান, একটা হচ্ছে এক্সপেক্টেড মাইনাস রিয়েল। এখন এক্সপেক্টেড কত? নেপচুনিয়ামে প্রোটন কয়টা? 93টা প্রোটন, তাই না? প্লাস নিউট্রন কয়টা? যদি বিয়োগ করো তাহলে নিউট্রন দেখো 93 থেকে 239 বিয়োগ করলে 146 থাকে, 146টা হচ্ছে নিউট্রন থাকে। তাহলে আমি কি পাইছি? আমি প্রোটন সংখ্যা পাইলাম, আমি নিউট্রন সংখ্যা পাইলাম। এটা হচ্ছে আমার এক্সপেক্টেড মাইনাস। দেখো এখানে আমরা তাই করছিলাম না? এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ছিল এটা, আর মাইনাস হচ্ছে রিয়েল। সো এক্সপেক্টেড মাইনাস হচ্ছে রিয়েল। তাহলে আমি যদি এখানে রিয়েল মাইনাস করি, সো মাইনাস করব রিয়েল, সেটা কত? সেটা হইতেছে ওই যে 237.81। খালি কি এটা মাইনাস হবে নাকি এখান থেকে 93টা ইলেকট্রন মাইনাস হবে? সবাই কি বুঝতে পারো? এখন তোমরা একটু আমাকে আনসার দাও যে এই যে এই 93টা ইলেকট্রন এটা মাইনাস কেন করছে, এটা দেখো তো, মানে উদ্ধার করতে পারো কিনা। এইটা যদি উদ্ধার করতে পারো তাহলে বুঝবো তুমি কনসেপ্টটা বুঝছো। ভাইয়া ওইখানে তো ইলেকট্রন মাইনাস করছিলেন না, এইখানে কেন করছেন? কারণ দেখো ভাই, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড ভর কার? নিউক্লিয়াসের। খেয়াল করছো যে এক্সপেক্টেড ভর হচ্ছে এখানে নিউক্লিয়াসের, এইখানে রিয়েল ভরটা দেওয়া আছে কার? পরমাণুর। তাহলে আমাকে এইখানেও কার ভর নিতে হবে? নিউক্লিয়াসের ভর নিতে হবে। আর এখানে প্রোটন কয়টা? এই যে 93টা প্রোটন। তাহলে প্রোটন যদি 93টা হয়, ইলেকট্রনও কয়টা? ইলেকট্রনও 93টা। আর নিউট্রন কয়টা? যে এখান থেকে এখানে মাইনাস করো, দেখো 146 থাকে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছি যে কেন আমি মাইনাসটা করছি। মাইনাস করছি, এটাও নিউক্লিয়াস নিব আমি, এটাও নিউক্লিয়াস নিব। যদি ভ্যালু বসাই তাহলে ভ্যালুগুলো কি থাকে দেখো, 93 ইন্টু প্রোটন হচ্ছে 1.0074 প্লাস 146 ইন্টু 1.0086 মাইনাস 237.81 মাইনাস 93 ইন্টু 0.00054। এইখানে যে মানটা থাকে সেই মানটা হচ্ছে এইটা 3.18, এত AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট। তাহলে ভাইয়া আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে এটা, যে ভর ত্রুটি মানে হইতেছে নিউক্লিয়াসের এক্সপেক্টেড ভর বা প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল মাইনাস নিউক্লিয়াসের রিয়েল ভর। আবারও বলতেছি, ভর ত্রুটি মানে হইতেছে নিউক্লিয়াসের প্রকৃত ভর, মানে কি বলে প্রোটন এবং নিউট্রনের ভর মাইনাস হইতেছে নিউক্লিয়াসের রিয়েল ভর। এখন আমাদের রিয়েল ভরটা দেওয়া ছিল পরমাণুর, ওই রিয়েল ভরটা পরমাণুর দেওয়া ছিল, ইলেকট্রন মাইনাস করলেই তো আসলে নিউক্লিয়াসের রিয়েল ভর দেওয়া থাকে। তাহলে আমি এই হচ্ছে প্রোটন নিউট্রনের ভর নিছি, এই হচ্ছে নিউক্লিয়াসের রিয়েল ভর নিছি, মাইনাস করছি, ভর ত্রুটি পেয়ে গেছি, শেষ।
ওকে, গেল এটুকু। এমডি আব্দুল্লাহ বলছে ইলেকট্রনের ভর কি এটা? হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে যে হতেছে ইলেকট্রনের ভর এই যে 0.3054, প্রশ্নে সবই দেওয়া আছে। আমি এখানে ভর ত্রুটির মানটা পাইছি। এখন আমাকে কার মান বের করতে হবে? আমাকে বের করতে হবে হইতেছে বন্ধন শক্তি। তাহলে ই সমান কি ছিল? ই সমান ছিল হইতেছে ডেল্টা এম সি তার স্কোয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে 3.18 ইন্টু 1.67 10⁻⁻27 ইন্টু 3 10⁸ তার স্কোয়ার। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে এইটা 4.77 10⁻⁻10 জুল। এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, একজন বলছে আগের ম্যাথতে লিখছিলেন 7.6। যদি 7.6 লিখে থাকি, কই জানি 7.6 লিখছি? 7.6 লিখছিলাম না, 7.4 তো লিখছি। তাহলে চলো সবাইকে পুরো কনসেপ্টটা রিভিউ করে দিই। পুরো কনসেপ্টটা হচ্ছে এইটা, যে একটু মনোযোগ দিয়ে শোনো, খাতায়ও লেখার দরকার নেই, কমেন্টও লেখার দরকার নেই। কারণ আমার কাছে মনে হয় যে তোমরা এই যে যারা কমেন্ট করো, এরা যে ক্লাস বুঝো না, এই ক্লাস না বুঝার একটা বড় কারণ হচ্ছে কমেন্ট করা। কারণ আসলে তুমি তো মাল্টিটাস্কিং না, আমরা কেউ আসলে মাল্টিটাস্কিং না। খুব কম মানুষ থাকে মাল্টিটাস্কিং, মানে যারা একসঙ্গে কানকেও কাজে লাগায়, চোখকেও কাজে লাগায়, মুখকেও কাজে লাগায়, ব্রেনকেও কাজে লাগায়। তো তুমি যদি কমেন্টই করতে থাকো তাহলে তুমি পড়া কখন বুঝবা? তো আমার ধারণা ক্লাসে যারা বেশি কথা বলে এরা পড়া একটু কম বুঝে, এটা আমি মনে করি আর কি। তো নিজের ব্রেন কাজে লাগাও আর কি বেশি, ঠিক আছে? তো এবার আসি যে হচ্ছে আমরা জিনিসটা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। কনসেপ্টটা হচ্ছে এইটা যে কোনো একটা পরমাণুতে নিউক্লিয়াসের যে ভরটা হওয়া উচিত, সেটা কি হওয়া উচিত? সেটা হওয়া উচিত হচ্ছে প্রোটনের ভর এবং নিউট্রনের ভরের যোগফলের সমান হওয়া উচিত। এটা এক্সপেকটেশন আমাদের থাকে। কিন্তু দেখা যায় বাস্তবে নিউক্লিয়াসের রিয়েল ভর কিছুটা কমে যায়। এই যে কিছুটা যে কমে গেল, এই কমে যাওয়াটাকে বলা হয় হতেছে ভর ত্রুটি, তাই তো? তাহলে কি বলছে? এটা নিউক্লিয়াসের রিয়েল ভর, এটা নিউক্লিয়াসের প্রকৃত ভরের মধ্যে কিছু মানে এক্সপেক্টেড ভরের মধ্যে কিছু ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটাকে ভর ত্রুটি বলা হয়। ওকে, বুঝলাম এটা। সো এই ত্রুটিটা আসলে কই যায়? এই ত্রুটিটা হচ্ছে শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তি? নিউক্লিয়ার বন্ধন শক্তি। যে শক্তি বলেই আসলে একটা পরমাণুর মধ্যে প্রোটনগুলো, নিউক্লিয়াসগুলো একসঙ্গে আটকে থাকে, ঠিক আছে? ওকে, সো হচ্ছে আমরা এখানে কয়েকটা আননেসেসারি স্লাইড আছে, ডিলিট করে দিই। এইটা আননেসেসারি, বাকি সব কাজের স্লাইড। ভর ত্রুটি শেষ। এবার সবাই একটু লিখে নাও হইতেছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ, আইসোবার এবং হচ্ছে আইসোটোন। আমি বিশ্বাস করি এই জিনিসটা তোমরা সবাই জানো যে আইসোটোপে কোন সংখ্যা সেম থাকে? এখানে প্রোটন সংখ্যা সেম থাকে, তাই না? এটা সবাই জানো। এই জানি তো সবাই। এখানে হচ্ছে প্রোটন সেম আইসোটোপে। যে একাধিক পরমাণু যাদের প্রোটন সংখ্যা সেম থাকে এটাকে আমরা কি বলি? আইসোটোপ বলি। আচ্ছা, আফসার রহমান স্প্যামিং করেই যাচ্ছে যে ভাইয়া এই 93টা ইলেকট্রন কেন মাইনাস করছে? আফসার রহমান, একটু স্প্যামিং না করে একটু ব্রেনটাকে কাজে লাগো ভাইয়া। সেটা হতেছে তুমি এইখানে যে এক্সপেক্টেড ভরটা নিছিল, আফসার রহমান তোমার জন্য ভাইয়া, আফসার রহমান স্প্যামিং করো না। কই জেনেছিলাম? এই যে এখানে। আমি কি সেই ম্যাথটা বাদ দিয়ে দিচ্ছি নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যেটা, না এটা না।
এবার আসছে, দেখো ও জিজ্ঞেস করছে যে ভাইয়া এইখানে 93 ইলেকট্রন কেন মাইনাস করছেন। আচ্ছা, সেটা হইতেছে এইটা যে আমি এখানে বলছিলাম নিউক্লিয়াসের ভর প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে কিছুটা কম হয়। তো এইটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভর, ভালো কথা। কিন্তু এইখানে তো তোমার নিউক্লিয়াসের ভর নিতে হবে, তাই না? তুমি যেহেতু এইখানে নিউক্লিয়াসের ভর নিছো, এইখানেও হইতেছে নিউক্লিয়াসের ভর নিতে হবে। কিন্তু আমাদের তো প্রশ্নে নিউক্লিয়াসের ভর দেওয়া ছিল না। আফসারুর রহমান, তোমার জন্য এইখানে প্রশ্নে আমাকে পরমাণুর প্রকৃত ভর দেওয়া ছিল। তাহলে পরমাণুর প্রকৃত ভরকে আমি যদি ইলেকট্রনের ভর মাইনাস করি, পরমাণুর ভর থেকে ইলেকট্রনের ভর মাইনাস করো, তুমি তাইলে কার ভর পাবা? নিউক্লিয়াসের ভর পাবা। সো এইটা হচ্ছে প্রোটন নিউট্রনের ভর বা নিউক্লিয়াসের এক্সপেক্টেড ভর, এটা নিউক্লিয়াসের রিয়েল ভর। সো নিউক্লিয়াস নিয়ে যেমন তুর্য জিজ্ঞেস করছে 146 কই পাইছেন, স্প্যামিং করো না ভাইয়া। 146 যে কই পাইছে যে কতবার বলছি, সেটা হচ্ছে এইটা দেখো, 93টা হচ্ছে প্রোটন আর 239টা হচ্ছে ভর সংখ্যা। তাহলে বিয়োগ করো, দেখো বিয়োগ করো। এটাই তো বলতেছি, ব্রেইনকে কাজে লাগাও। তুমি যদি তোমার এই ব্রেইনকে আসলে অচল ভাবে রেখে দাও, তোমার ব্রেইন কোনোদিন অ্যাক্টিভ হবে না। এখানে তোমার প্রশ্ন জিজ্ঞেস করার লোক আছে, এক্সাম হলে প্রশ্ন জিজ্ঞেস করার লোক নাই। সো আব্দুল্লাহ জিজ্ঞেস করছে 237 কই আসছে বাবা, এই যে দেওয়া আছে 237, দেখো এই যে এখানে প্রশ্নে দেওয়া আছে। So, নিজের ব্রেনকে তুমি যদি কাজে না লাগাও, তোমার ব্রেন অ্যাক্টিভ হবে না। তোমার ব্রেন অটোমেটিক পরীক্ষার হলে অ্যাক্টিভ হয়ে যাবে না। ব্রেনকে কাজে লাগাইতে হয়, ব্রেনকে পুশ করতে হয়। কোনো জিনিস না পারলেই ঠাস করে প্রশ্ন করে ফেলতে হয় না, একটু জিজ্ঞেস করতে হয়, চিন্তা করতে হয়। এভাবেই তোমার চিন্তা শক্তি বাড়বে। আচ্ছা, এবার আসে হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। দেখো, আইসোটোপ, আইসোটোপে কোন সংখ্যা সেম থাকে? প্রোটন সংখ্যা সেম থাকে, তাই না? সো আইসোটোপে হচ্ছে প্রোটন সংখ্যা সেম, আমরা জানি। এটা নাম থেকে বোঝা যায়, আইসোটোপ শেষে পি আছে, পি মানে প্রোটন সংখ্যা সেম। আইসোবার মানে কি? আইসোবার মানে হতেছে ভর সংখ্যা সেম, মানে কি প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলটা সেম থাকে। উদাহরণগুলো খেয়াল করো, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই যে এখানে যে তিনটা আমি পরমাণু লেখা আছে, প্রত্যেকটার প্রোটন সংখ্যা এক এক করে, মানে এরা একজন আরেকজনের আইসোটোপ। আবার আইসোবারের ক্ষেত্রে দেখছো যে 40, এরও ভর সংখ্যা 40, এরও ভর সংখ্যা 40। যদি ভর সংখ্যা সেম হয় তাহলে আমরা কি করি? এটাকে আইসোবার বলি। এবার এসে আইসোটোন। আইসোটোন কোন সংখ্যা সেম থাকে? নিউট্রন সংখ্যা সেম থাকে। এই তিনটা একটু সবাই লিখে নাও। এগুলো তোমরা জানো, আমি জানি, 9-10 এ পড়া ছিল, 9-10 এ পড়ে আসা উচিত ছিল। তাহলে আইসোটোপে প্রোটন সংখ্যা সেম। মোহাম্মদ হাসিব অনেক বড় একটা টেক্সট লিখছে, আসলে এত বড় টেক্সট ক্লাসে পড়াটা খুব কঠিন। যতদূর মনে হয়েছে টেক্সটটা পড়ে এই পাশে মাইনাস না করে ওই পাশে গিয়ে যোগ করলেও তো মনে হয় হইতো। হ্যাঁ, হইতো, একই জিনিসই তো। এবার তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করি, এখানে যা বুঝলা বুঝলা, এই প্রশ্নগুলোর আনসার দাও। দেখো এই প্রশ্নগুলো পারো কিনা। প্রথম প্রশ্ন, কাদের ধর্ম কাছাকাছি? বলো। মানে আমি যদি দুইটা আইসোটোপ বলি, বা দুইটা আইসোটোন বলি, বা দুইটা আইসোবার বলি, এদের কাদের ধর্ম কাছাকাছি বলো তো? দেখি কি শিখছো 9-10 এ। আইসোটোপ নাকি আইসোবার নাকি আইসোটোন? তো যারা আসলে বুঝে পড়ছো তারা অনেক কিছু বুঝবা, যারা বুঝে পড়নি মুখস্থ করছে তারা আনসার পারবা না। উত্তর হচ্ছে আইসোটোপ। এখন ভাই এটা কেন, কেন আইসোটোপের ধর্ম কাছাকাছি? কারণ দেখো, আমরা জানি একটা পরমাণুতে তিনটা মূল কণিকা আছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এই তিনটা মূল কণিকার মধ্যে একটা পরমাণুর চরিত্র বহন করে কে? প্রোটন সংখ্যা না? বুঝো তো, যে একটা পরমাণুর চরিত্র বহন করে হচ্ছে প্রোটন সংখ্যা। তো আইসোটোপে কি থাকে? প্রোটন সংখ্যাই সেম থাকে। ইনফ্যাক্ট দেখো, হাইড্রোজেনের আইসোটোপ হাইড্রোজেনই হয়, সোডিয়ামের আইসোটোপ সোডিয়ামই কিন্তু হয়, বুঝছো? সোডিয়ামের আইসোটোপ কিন্তু ম্যাগনেসিয়াম হয় না। কিন্তু খেয়াল করছো যে আর্গনের আইসোবার ক্যালসিয়াম, এদের ধর্ম তো জীবনও কাছাকাছি হবে না। আবার দেখো, সোডিয়ামের আইসোবার কি? আইসোটোন হতেছে ম্যাগনেসিয়াম। যেহেতু প্রোটন সংখ্যা সেম থাকে এই জন্য আইসোটোপের ধর্ম কাছাকাছি হয়।
নেক্সট প্রশ্ন, কোন সংখ্যার পার্থক্যের জন্য আইসোটোপ তৈরি হয়? বলো। কোন সংখ্যার পার্থক্যের জন্য আইসোটোপ তৈরি হয়? এইখানে যদি কারো ঘুণাক্ষরেও মনে হয়ে থাকে ভর সংখ্যার পার্থক্যের জন্য তৈরি হয়, খবরদার না। আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে নিউট্রন সংখ্যা। ভাই কেন? ভাই ভর সংখ্যা না নিজে কোনো সংখ্যা না, ভর সংখ্যা দুইটা সংখ্যার যোগফল। যেমন ধরো আমি যদি বলি যে তোমার কাছে দেখে মনে হয় এর ভর সংখ্যা 1, এর ভর সংখ্যা 2, এর ভর সংখ্যা হচ্ছে 3, মানে ভর সংখ্যা ভিন্ন হয়েছে, কিন্তু ভর সংখ্যা তো নিজে কোনো সংখ্যা না, ভর সংখ্যা দুইটা সংখ্যার যোগফল। সো কেউ যদি এখানে ভর সংখ্যা আনসার দাও, তারা কিন্তু আনসার নিবেন না। তাহলে কোন সংখ্যার পার্থক্যের জন্য আইসোটোপ তৈরি হয়? আনসার হচ্ছে নিউট্রন সংখ্যা, কারণ একাধিক আইসোটোপের মধ্যে নিউট্রন সংখ্যা সব থেকে বেশি ভ্যারি করে। তাহলে আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার দেখছি, আরো কিছু আইসো দেখি। সবাই একটু লিখে নাও, আইসো ইলেকট্রনিক। আইসো শব্দের অর্থ হচ্ছে সেম, বুঝছো? সবাই একটু লিখে নাও, আইসো ইলেকট্রনিক। আচ্ছা, আইসো ইলেকট্রনিক মানে কি সংখ্যা সেম থাকবে? ইলেকট্রনিক সংখ্যা সেম থাকবে, ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। যেমন আমি এখানে যে তিনটা পরমাণু বা আয়ন লিখছি, দেখো তো, সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা কত? 10, নিয়নের ইলেকট্রন সংখ্যাও 10, ফ্লোরাইড আয়নের ইলেকট্রন সংখ্যাও 10। তাহলে আমি কি বলতে পারি? এরা সবাই হতেছে আইসো ইলেকট্রনিক, মানে সবার ইলেকট্রন সংখ্যা কি? ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেম। সো এগুলো খুব ইজি পিজি জিনিস। তোমাদের বইতে আরেকটা জিনিস আছে, সবাই একটু লিখে নাও, আইসো স্টার। আচ্ছা, আইসোস্টার কি জিনিস? দেখবা বাজারে প্রচলিত কোনো কোনো বইয়ে আছে, বা হচ্ছে হয়তো কোনো কোনো কলেজে পরীক্ষা আসতে পারে। আইসোস্টার হচ্ছে যদি কখনো এরকম হয় যে কখনো কখনো দেখা যায় দুইটা অণু আছে, দুইটা অণুর মোট ইলেকট্রন সংখ্যা যদি সেম থাকে, তখন সেটাকে আমরা কি বলি? আইসোস্টার বলি। সবাই একটু লিখে নাও যে একাধিক অণুর ইলেকট্রন সংখ্যা সেম, একাধিক অণুর ইলেকট্রন সংখ্যা সেম। আইসো ইলেকট্রনিক কিন্তু পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সেম বলছিলাম, আর এখানে অণুর ইলেকট্রন সংখ্যা সেম। পার্থক্যটা খেয়াল করো। তুমি যখন আইসো ইলেকট্রনিক বলছো, তখন তুমি বলছিলা পরমাণু অথবা আয়নের ইলেকট্রন সংখ্যা সেম, কিন্তু তুমি যখন আইসো স্টার বলতেছো, তখন অণুর ইলেকট্রন সংখ্যা সেম আমরা বলতেছি। কিরকম ভাইয়া? উদাহরণ যদি দেই, যেমন ধরো একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। চলো ইলেকট্রন সংখ্যা বের করি। আচ্ছা, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা? দুইটা নাইট্রোজেন আছে, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 দুগুণা 14টা, তাই না? একটা নাইট্রোজেনের 7টা, দুইটা হইতেছে 7 দুগুণে 14টা। আর অক্সিজেন কয়টা? অক্সিজেন হচ্ছে 16টা। 16 না, অক্সিজেন হচ্ছে 8টা। তাহলে দেখো তো মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? যোগ করলে 14 আর কত থাকে? 22 থাকে না? তাহলে আমি বলতে পারি নাইট্রাস অক্সাইডের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 22। এবার কার্বন ডাই অক্সাইড বের করি। কার্বন কয়টা? কার্বন হচ্ছে 12টা। আর অক্সিজেন কয়টা? 8 দুগুণে 16টা।
কার্বন 12টা না, সরি কার্বন তো 6টা, কি লিখতেছি রে ভাই। তাহলে এখানে যোগ করলে কয়টা থাকে, এখানে থাকে হচ্ছে 22টা। এই যে যদি এরকম হয় যে দুইটা অণুর ইলেকট্রন সংখ্যা সেম, তখন সেটাকে আমরা, দুইটা না একাধিকও হতে পারে, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হইতেছে আইসোস্টার। ওকে, তারপরে তোমাদের বইতে হয়তো আরেকটা জিনিস তুমি হয়তো পড়তে পারো, সেটা হচ্ছে এইটা, আইসোমার। আচ্ছা, আইসোমারের বাংলাটা বলি, আইসোমারের বাংলা হচ্ছে সমাণু। এটা তুমি কোথায় পড়বা, দ্বিতীয় পত্রে পড়বা, এখন না, ঠিক আছে। মানে এই জিনিসটা হচ্ছে আমরা প্রথম পত্রে পড়বো না, আমরা দ্বিতীয় পত্রে পড়বো। তাইলে আমরা কি কি শিখলাম, একটা হচ্ছে আইসোটোপ, প্রোটন সংখ্যা সেম থাকবে, একটা আইসোবার, ভর সংখ্যা সেম থাকবে, একটা আইসোটোন, নিউট্রন সংখ্যা সেম থাকবে, একটা আইসো ইলেকট্রনিক, ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। সো আইসো ইলেকট্রনিক যদি আমি বলি, তখন আমি বলতেছি যে পরমাণু অথবা আয়ন, ওদের ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। আইসো স্টার যদি বলি, একাধিক অণুর ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। আরেকটা হইতেছে আইসোমার, আইসোমার মানে হচ্ছে সমাণু, এটা তোমরা দ্বিতীয় পত্রে পড়বা যুগযুগের মধ্যে। এবার সবাই একটু লিখে নাও, গড় আইসোটোপিক ভর, গড় আইসোটপিক, আইসোটোপিক ভর। গড় আইসোটোপিক ভর, এটা তোমাদের 9-10 ছিল, এই জন্য আমি তোমাদের সরাসরি একটা ম্যাথ দিচ্ছি। মানে এখানে জিনিসটা বোঝাচ্ছি না, ওই যে তোমাদের মনে আছে ক্লোরিন 25% আর ক্লোরিন 75%, পুরাতন স্মৃতিতে ফেরত যাও, যে প্রকৃতিতে একটা ক্লোরিন পাওয়া যায় 25%, একটা ক্লোরিন পাওয়া যায় 75%। এরপরে তোমাদেরকে বলতো গড় আইসোটোপিক ভর বের করো, খুবই বিখ্যাত ম্যাথ 9-10-এর, ওই জিনিসটাই। আমরা কি করতাম, যার যার ভর সংখ্যারে তার তার পার্সেন্টেজ দিয়ে গুণ করে যোগ করতাম, নিচে 100 দিয়ে ভাগ করতাম। আমি তোমাদেরকে একটা সরাসরি ম্যাথ দিয়ে দিচ্ছি, মানে আমি এখানে কোনো কনসেপ্ট শেখাচ্ছি না, একটা ম্যাথ দিয়ে তোমাদের প্র্যাকটিসটা জাস্ট হয়ে যায়, কলেজে যা পড়ছো সেটা একটু তোমাদেরকে বুঝাই দিই। প্রশ্নটা হচ্ছে এরকম, প্রকৃতিতে হাইড্রোজেন যেটা 1-1 আর কি, যেটাকে আমরা প্রোট্রিয়াম বলি বা হাইড্রোজেন বলি, হাইড্রোজেন 1-1 এর শতকরা পরিমাণ তোমাকে দেওয়া আছে হচ্ছে 97%। মনে আছে তোমাদের বাচ্চাকালে এই টাইপের অঙ্কই থাকতো, যে প্রকৃতিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে 94%, এবং এর গড় আইসোটোপিক ভর, গড় আইসোটোপিক ভর, এই মানটা দেওয়া আছে হচ্ছে এইটা 1.032 এত এমইউ। ওকে, এরপর তোমাকে বলছে ডিউটেরিয়াম ও ট্রিটিয়ামের শতকরা পরিমাণ, এই হচ্ছে প্রশ্ন। 9-10 যে ম্যাথটা পড়তা সেই ম্যাথের একটু উল্টা ম্যাথ। 9-10 তোমাদের পার্সেন্টেজ দেওয়া থাকতো, গড় আইসোটোপিক ভর বের করতা, আর এখানে গড় আইসোটোপিক ভর দেওয়া আছে, পার্সেন্টেজ বের করতে হবে, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে কি বলছে ভাইয়া, প্রশ্নটা হচ্ছে এটা, যে প্রকৃতিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ 96%, মানে প্রোট্রিয়াম যেটা, আমরা জানি নেচারে হাইড্রোজেনের 3টা বেশি পাওয়া যায় আর কি, তো সেটার প্রথমটা যেটা 1-1 সেটা পাওয়া যায় হচ্ছে 97%, আর এর গড় আইসোটোপিক ভর দেওয়া আছে এত, মানে হাইড্রোজেনের গড় আইসোটোপিক ভর দেওয়া আছে এত, তাহলে আমি বললাম যে হইতেছে 1-2-1-3 এদের গড় শতকরা পরিমাণ কত। এখন আমরা নর্মালি কি জানি, উপরে মানে তুমি যে হচ্ছে যে একটা দাগ টানো, সেই দাগের উপরে যাই হইতেছে যার যার পার্সেন্টেজ ইন্টু হচ্ছে ভর সংখ্যা।
তো আমি একটু ধরে নিচ্ছি। ধরি হাইড্রোজেন 1 এবং 2 এটা হচ্ছে x%। এই কিছুতে একটা ধরে নিতে হইতো, তাই না? আমি ধরলাম যে হাইড্রোজেন 1 2 যেটাকে আমরা ডিউটেরিয়াম বলি, সেটা হচ্ছে x%। তাহলে হাইড্রোজেন 1 3 কি হবে? কাঁচা বাচ্চারা মোট তো 100, তাই না? মাইনাস ওইটা কত পার্সেন্ট? 97%। তাহলে ওইটা যদি 97% থাকে আর এটা হইতেছে x%, তাহলে বিয়োগ করলেই তো হয়, তাই না? এটা খুবই খুবই সহজ জিনিস। তাহলে আলটিমেটলি কি থাকে? 3 - x% থাকে। 3 - x এত পার্সেন্ট। এবার অনেকে বলবে যে ভাই আমি একটা x ধরবো একটা y ধরবো। তুমি চাইলে ধরতেই পারো, তখন অঙ্ক কঠিন হয়ে যাবে। শুধু শুধু এক্সট্রা তুমি হচ্ছে আননোন রাশি কেন নিবে অঙ্কে? অঙ্কে এমনিতেই জীবনে ভাই মানে ঝই ঝামেলার অভাব নাই। তারপর যদি তুমি একটা এক্সট্রা করে হচ্ছে আননোন রাশি নিয়ে আসো, তোমার জীবনকে এগুলো ঝামেলাপূর্ণ করে দিবে। আমরা সেদিকে যাব না। এবার চলো ম্যাথটা সলভ করি। আমাকে কত দেওয়া আছে? 1.032 সমান, উপরে যার যার পার্সেন্টেজের সাথে আমি ভর সংখ্যা গুণ করব। তাহলে দেখো এই যে 1 এটা আছে 97%, তাহলে 97 গুণন হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে ভর সংখ্যা 2, 2 এর সাথে ওর পার্সেন্টেজ গুণ করব x দিয়ে, তার মানে এখানে কত হবে? 2x। এই যে এর ভর সংখ্যা 3, ওর পার্সেন্টেজ কত? 3 - x, তাহলে কি হবে এখানে? 3 × 3 - x। আর নিচে অবশ্যই কি হবে? নিচে হচ্ছে কনস্ট্যান্ট একটা সংখ্যা, সেটা হচ্ছে 100। এই যে 9 10 ছিল এই জিনিসটা। এবার তুমি যদি এখান থেকে সমাধান করো, তাহলে তুমি x এর মানটা পাবো হচ্ছে এইটা 2.8, এই মানটা আছে। সো x এর মান যদি 2.8 থাকে, তাহলে আমাদের আনসার কি? আমার আনসার হচ্ছে এইটা। আমি এটুকু বলতে পারলাম যে আমাদের যে হাইড্রোজেন আছে, মানে ডিউটেরিয়াম যেটা আর কি, হাইড্রোজেন 1 2 এটা হচ্ছে 2.8%, আর হচ্ছে হাইড্রোজেন 1 3 এটা হচ্ছে 0.2%। ওই যে বিয়োগ করো আর কি। তো এই হচ্ছে আমাদের আনসার, একদম ইজি পিজি। ওকে, সো এই পর্যন্ত গেল। তাহলে আমরা কি দেখলাম? একটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোস্টার, তারপর হচ্ছে আইসো ইলেকট্রনিক, আর হচ্ছে আইসোমার। তারপর দেখলাম গড় আইসোটোপিক ভর। এবার অনেক তো ঠাম্মা করছে, এখন তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেই। এই হোমওয়ার্কটা সবাই লিখে নাও ভাই, খুব ইম্পর্টেন্ট জিনিস। হোমওয়ার্ক হচ্ছে আইসোটোপের ব্যবহার। আইসোটোপের ব্যবহার খাতায় নোট করবা। ক্লাসে ভাইয়া পড়াচ্ছে না মানে যেটা ইম্পর্টেন্ট না তা না ভাই, এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমাদেরকে কয়েকটা হিন্ট দিই, দেখবা কোনো কোনো আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, কোনো কোনো আইসোটোপ হচ্ছে ওই যে কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়, কোনো কোনো আইসোটোপ গবেষণায় ব্যবহৃত হয়, কোনো কোনো আইসোটোপ হচ্ছে ওই যে মস্তিষ্কের টিউমার মানে ডায়াগনোসিসে ব্যবহার করা হয়। তো কোনটা কি কাজে ব্যবহার করা হয় এটা অবশ্যই একটু পড়ে নিতে হবে, খাতায় লিখে নিতে হবে। অ্যাটলিস্ট 6 7টা, মানে এটা তোমার 9 10 এর বইতেও ছিল, এটা তোমার কলেজের বইতে আছে। তো অবশ্যই বলবো খাতায় একটু লিখে নিও, কারণ এইটুকু আসলে ক্লাসের মধ্যে পড়াই আমি তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি চাই এটুকু তোমরা নিজে নিজে পড়ো। এবার সবাই একটু লিখে নাও ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলির সমীকরণ। এখন দেখো তো ডি ব্রগলির সমীকরণটা আসলে আমাদেরকে কি বলে? তোমাদেরকে মনে আছে যে বোর মডেলের অনেক লিমিটেশন ছিল।
সো বোর মডেলে যে লিমিটেশন গুলো ছিল সেই লিমিটেশন গুলোর মধ্যে একটা ছিল যে হচ্ছে এটা ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করছে, মনে আছে? সবাইকে একটু মনে করাই দিতে চাই। বোর মডেলের যে লিমিটেশনটা ছিল সেই লিমিটেশনের মধ্যে একটা লিমিটেশন ছিল হচ্ছে যে বোর মডেল ইলেকট্রনকে শুধু কণা হিসেবে কনসিডার করছে, কিন্তু প্র্যাকটিক্যালি ইলেকট্রন কণা না। প্র্যাকটিক্যালি ইলেকট্রনের দুটো ধর্ম আছে, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। বিশ্বাস করো, শুধু ইলেকট্রন না, পৃথিবীর যত বস্তু গতিশীল আছে, যেমন ধরে যে আমি যে নাড়াচড়া করতেছি, আমার মধ্যে একটা কণা ধর্ম আছে, আমার মধ্যেও একটা তরঙ্গ ধর্ম আছে। আমি তোমাদেরকে ফিল করায় দেখাবো, প্রমাণ করে দেখাবো যে পৃথিবীর সব বস্তুই কণা, পৃথিবীর সব বস্তুই হচ্ছে তরঙ্গ। ওই জিনিসটাকে কি বলে জানো? ওই জিনিসটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এই বাংলায় বলা হয় তরঙ্গ কণার দ্বিত্বতা। তো আমাদের যে ডি ব্রগলি সাহেব যে সমীকরণটা দিছিল, সেই সমীকরণটা আসলে আমাদেরকে কি ইন্ডিকেট করে জানো? সেটা হচ্ছে এইটা, তরঙ্গ কণার দ্বিত্বতা, বা ইংলিশে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। মানে একটা ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, একটা ইলেকট্রনের কণা ধর্ম আছে। শুধু ইলেকট্রন বলে কথা না, পৃথিবীর যত বস্তু গতিশীল আছে, পৃথিবীর যত গতিশীল বস্তু আছে, প্রত্যেকটা গতিশীল বস্তুরই একটা কণা ধর্ম আছে, একটা তরঙ্গ ধর্ম আছে। আমরা কোনোটা আমলে নেই, কোনোটাকে আমলে নেই না। জিনিসটা এতটা ইন্টারেস্টিং, মানে তোমাদের পড়ানোর পরে দেখবে তোমার ভালো লাগবে। খালি আমি 2-3টা প্রশ্ন একটু বের করছি। উনি আমাদেরকে যে ইকুয়েশনটা দিছিল সেই ইকুয়েশন ছিল হচ্ছে এইটা, যে ল্যামডা সমান হচ্ছে h/mv। ওকে, সো ল্যামডা সমান h/mv। এখন দেখো, ওনার ইকুয়েশন দিয়ে আসলে প্রথমে আমরা এটা বুঝতে পারি যে ইলেকট্রনের মধ্যে দুইটা ধর্মই আছে। আচ্ছা কাঁচা বাচ্চারা, ল্যামডা কার থাকে? এই যে ল্যামডা, মানে ল্যামডা কার থাকে? কণার থাকে না তরঙ্গের থাকে? চিন্তা করো তো। এই ল্যামডা কার থাকে? তরঙ্গের থাকে না? বুঝি তো? তাহলে দেখো, সমীকরণে তরঙ্গ বিশিষ্ট একটা রাশি আছে। আবার এই এম কার থাকে? এম থাকে তো কণা, তাই না? ল্যামডা থাকে তরঙ্গের, এম থাকে কণার। তার মানে এটা এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনে তরঙ্গ ধর্ম আর কণা ধর্মের মধ্যে একটা সন্ধি স্থাপন করে। এবং এই জন্য ওনাকে বলা হয়, ডি ব্রগলি হতেছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির পায়োনিয়ার। মানে উনি প্রথমে আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে জানাইছেন, বুঝাইছেন যে বাবা হ্যাঁ ঠিক আছে, পৃথিবীর ইলেকট্রন সহ যে কোনো জিনিসের একটা তরঙ্গ আছে, একটা ভরও আছে। এবং আশা করি, এবং এটা বুঝো কিনা সেটা হতেছে এটা, যে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কি এম, অর্থাৎ তরঙ্গ ধর্ম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কি ধর্ম? কণা ধর্ম। তারপরে তোমাদেরকে বুঝাইছিলাম যেটা আসলে কিভাবে কাজ করে, মনে আছে? যে একটা ইলেকট্রন যততম স্তরে থাকে সে তো অতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। যেমন এটা যদি তৃতীয় শক্তি স্তর হয়, বা ধরো আমি একটা জিনিস দেখাচ্ছি র্যান্ডমলি আঁকি, এটা হচ্ছে 1 2 3 4, সুন্দর হয়নি? এখনো সুন্দর হয়নি? আয় হায় রে, ধরো এখনো সুন্দর হয়নি, এখনো সুন্দর হয়নি। 1 2 3 4 5, এখানে n সমান হচ্ছে 5। মানে জিনিসটা কিরকম? একটা ইলেকট্রন নিজে হচ্ছে কণা, তার একটা ভর আছে, কিন্তু সে যখন কক্ষপথে পরিভ্রমণ করে সে তরঙ্গাকারে পরিভ্রমণ করে। এবং কিভাবে পরিভ্রমণ করে? সে যততম শক্তি স্তরে থাকে ততগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। আমি যে এখানে 5টা আঁকছি, তোমার 5টা আঁকতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার মতো করে আঁকো। আগে আঁকো, তারপরে এন সমান দাও, কারণ আঁকতে গেলে যে তুমি 5টা আঁকবে না 6টা আঁকবে এটা তো তুমিও জানো না, এটা কেউ জানে না। তো তুমি তোমার মতো করে আঁকো আন্দাজে, তারপরে হচ্ছে একটা এন সমান দিয়ে দাও, যেরকমটা হয় আর কি, বুঝছো? এখন দেখো, এই যে আমি তোমাদের এখানে কথা বলতেছি, সাউন্ড রেজে একটা জলজন্ত মানুষ, সাউন্ড রেজের একটা ভর আছে। তো সাউন্ড রেজের একটা ভর আছে মানে সাউন্ড রেজে গতিশীল, সাউন্ড রেজের একটা তরঙ্গ ধর্ম আছে। কিন্তু আমার তরঙ্গ ধর্মটা তুমি টের পাচ্ছ না। তো আমি তোমাদেরকে এটা একটু এখন বুঝাবো যে তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম সব বস্তুর মধ্যে যদি থাকে, তারপর আমরা সবসময় কেন টের পাই না। তো তোমাদেরকে একটা ম্যাথ আমি দেই, এই ম্যাথটা একটু সবাই সলভ করো।
তাহলে বুঝতে পারবা। একটা কোয়েশ্চেন দিচ্ছি আর কি, বুঝছো? প্রশ্নটা আমার কাছে বানানো আছে। প্রশ্ন হচ্ছে এরকম, 66 কেজি, এটা আমার ওজন, আসলে আমার ওজন এটা 66 কেজি ভরের সাউন্ড রেজা 70 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ওকে, ধরো যে কোনো একটা গাড়িতে আমি আসি, তো হচ্ছে 66 কেজি ভরের সাউন্ড রেজা 70 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, এরকম একটা প্রেক্ষাপট তোমাকে দেওয়া আছে বা একটা প্লট তোমাকে দেওয়া আছে। আর দ্বিতীয় প্লট দেওয়া আছে এইটা, একটি ইলেকট্রন সেও ওই সেম 70 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তার মানে হচ্ছে আমাকে বলছে যে 66 কেজি ভরের সাউন্ড রেজা 70 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, আর আর হইতেছে একটি ইলেকট্রন 70 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এই যে তোমাকে প্রেক্ষাপটটা দেওয়া আছে, তারপরে তোমাকে একটা প্রশ্ন করছে। তোমাদেরকে কিছুক্ষণ আগে বকবক করছিলাম এরকম যে পৃথিবীর যে কোনো বস্তু যদি সে গতিশীল থাকে তাহলে তার কণা ধর্ম আছে, তার তরঙ্গ ধর্ম আছে। তাহলে সাউন্ড রেজারও একটা তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম তো অবশ্যই আছে, তো বুঝতেই পারছো, যার ভর আছে তার কণা ধর্ম আছে। তো সাউন্ড রেজারও একটা তরঙ্গ ধর্ম আছে, আবার হতেছে এই যে ইলেকট্রনের একটা তরঙ্গ ধর্ম আছে। ওবায়দুল্লাহ বলছে মনে হয় না যে আপনি 66, কি মনে হয়, বেশি মনে হয় না কম মনে হয়? আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে দুটি ক্ষেত্রে সিক্সটি সিক্স থেকে হয়তো কম হবে এখন একটু, অনেকদিন মাপে না, ল্যামডা নির্ণয়ের সফলতা বিশ্লেষণ করো। তো দুইটা ক্ষেত্রে তোমাকে ল্যামডা নির্ণয়ের যে সফলতা বের করতে বলছে। তার মানে সাউন্ড রেজেরও একটা ল্যামডা আছে, ওই ইসেরও একটা ল্যামডা আছে, ইলেকট্রনের একটা ল্যামডা আছে, তোমাকে এটা বিশ্লেষণ করতে হবে। নাহিয়ান বলছে স্যার আমার নানু আপনার ক্লাস করতেছে। ওকে, নানুকে সালাম দিও আমার, আসসালামু আলাইকুম নানু। তার মানে বুঝতে পারছো যে প্রথম আর দ্বিতীয় এই দুটা ক্ষেত্রে আমাকে ল্যামডা বের করতে হবে। মানে প্রথম ক্ষেত্রে ল্যামডা বের করব, দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডা বের করব, এরপরে হচ্ছে আমরা দেখবো যে কি হয়েছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ল্যামডা বের করি। ওই যে সাউন্ড রেজার ক্ষেত্রে কাঁচা বাচার ইকুয়েশন কি ছিল? ল্যামডা সমান হইতেছে এইচ বাই হইতেছে এমভি, তাই না? মনে আছে? এইচ বাই এমভি হচ্ছে আমার ল্যামডার মান। ওকে, ভালো কথা। যদি ভ্যালু বসাই, এইচ এর মান কত? এইচ এর মান হইতেছে এটা 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। আমি এবার এসআই তে নিচ্ছি। এরপরে হচ্ছে এম এর মান কত? এম এর মান হচ্ছে 70 না 66 কেজি। আর ভি এর মান কি তোমরা কি জানো যে কিলোমিটার পার আওয়ার কে 3.6 দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড হয়? এই শর্টকাটটা সবাই একটু একটু হইতেছে মনে রাখবা, যে আমি যদি হচ্ছে স্পিডকে কিলোমিটার পার আওয়ার যেটা থাকে সেটাকে যদি 3.6 দিয়ে ভাগ করি, ওটা একবারে হইতেছে মিটার পার সেকেন্ড হয়। ওকে, তাহলে এখানে থাকে হচ্ছে এই মানটা, আমার কাছে হিসাবটা করা আছে।
5.1 ইন্টু 10⁻⁻37 এত মিটার দাঁড়ায়। ওকে, তাহলে খেয়াল করছো মানটা কত ছোট মান আসছে। এখন এই মানটা যে কি ভালো মান না খারাপ মান সেটা একটু পরে বুঝবো। তুমি এটা ভালো মতো বুঝতে পারবা যখন তুমি হচ্ছে এই পাশেটা দেখবা। এবার আমরা ইলেকট্রনের জন্যটা বের করি, কেস 2 এর জন্য, তখন কম্পেয়ার করলে ভালো মতো বুঝতে পারবা। ল্যামডা সমান হতেছে h/mv। তাহলে h এর মান তো h এর মান যা ছিল তাই, 6.626 10⁻⁻34, m হচ্ছে 9.11 10⁻⁻31, আর v হইতেছে যে 70 কিলোমিটার, মানে 70 ভাগ হচ্ছে 3.6। এইখানে যে মানটা থাকে সেই মানটা থাকে হচ্ছে এইটা, 3.74 10⁻⁻5 মিটার। এটুকু সবাই লিখে নাও, তারপরে কিছু জরুরি কথা আছে। রাহাত বলছে ভাই 34 এর জায়গায় 27 হবে না। না, আমি এখানে এসআই তে নিচ্ছি, সিজিএস এ নিলে হচ্ছে এটা হয়তো। আচ্ছা, সবার লেখা হয়ে গেছে। এবার তোমরা কি এগুলো জানো যে হচ্ছে আমাদের যে তাড়িৎ-চুম্বক বর্ণালী মনে আছে, যে ওই যে এক্স রে, গামা রে, তারপরে হচ্ছে ইউভি, তারপরে দৃশ্যমান, তারপরে হচ্ছে এই যে এরকম একটা রেঞ্জ ছিল না, মনে আছে ছোটবেলায় পড়ছিলা? এক পাশে ছিল হচ্ছে গামা, তারপর এক্স, তারপর ইউভি, তারপরে হচ্ছে কি বলে দৃশ্যমান, তারপর হচ্ছে মাইক্রো, তারপর রেডিও, এই টাইপের একটা জিনিসপত্র ছিল। এবং তোমাদের সেখানে মনে আছে কিনা, যদি কারো মনে থেকে থাকে, যে দৃশ্যমানের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থ ছিল 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, বা 380 থেকে 680, অনেক জিনিস অনেকে জানতো। তাহলে আমাদের মানুষের যে চোখ, বা আমরা নর্মালি যে ওয়েভলেন্থ আমরা বুঝি, বা নর্মালি যে ওয়েভলেন্থ নিয়ে আমরা কাজ করি, বা যে ওয়েভলেন্থ আমরা দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে মোটামুটি এরকম 400, 700, 1000, 1200, 1 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার, এইগুলো হচ্ছে আমাদের পরিচিত, বুঝছো? আমরা এই অংশটুকু নিয়ে কাজ করি। তো তুমি যদি এই মিটার থেকে তুমি যদি ন্যানোমিটার বানাতে চাও, ন্যানোমিটার কেন বানাচ্ছি, ন্যানোমিটার বানাচ্ছি তুমি যেন ফিল করতে পারো। তাহলে মিটার থেকে ন্যানোমিটার বানাইতে গেলে 10⁻⁹ কি করতে হয়, 9 দিয়ে গুণ করতে হয়। সো 10⁻⁹ থেকে তুমি যদি গুণ করো, তাহলে এখানে কি থাকে জানো, 37405 এত ন্যানোমিটার আসে। এই যে 37405, এটা আসলে কি পড়ে জানো, এটা হচ্ছে মাইক্রোওয়েভ আসে, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হইতেছে তুমি যে চালাও না, ওই যে ওয়াইফাই চালাও না, সেই ওয়াইফাই কিন্তু একটা মাইক্রোওয়েভ, বুঝছো? মানে আমি বুঝাতে চাচ্ছি যে ইলেকট্রনের ক্ষেত্রে তুমি এমন একটা মান পাইলা, এমন একটা মান পাইলা, যে মানটা আসলে হইতেছে মোটামুটি রিয়েলিস্টিক মান, যে মানটা আমরা চিনি, যে মানটা আমরা জানি, যে মানটা বাস্তবে ব্যবহার করা হয়, বুঝো কিনা? কারণ এই রেঞ্জটা আসলে মাইক্রোওয়েভের ক্ষেত্রে মোটামুটি হয়। বাট মাইক্রোওয়েভ না হোক, আমরা তো 400-700 চিনি, 400-700 চিনলে আমরা 37,000ও চিনি। কিন্তু এইখানে যে মান বের হয়েছে ভাই, তুমি ন্যানোমিটার নেও আর যা নেও না কেন ভাই, এইটা কি আসলে কোনো বাস্তব মান? বা এই ওয়েভলেন্থটা এতটা ছোট, এতটা ছোট, যে হইতেছে এই ওয়েভলেন্থটা আসলে প্র্যাকটিক্যাল কিছু না। তার মানে মেইন কথা হইতেছে, তোমাদেরকে আগে বললাম না যে পৃথিবীর সমস্ত গতিশীল বস্তুর একটা ভর থাকে, একটা তরঙ্গ থাকে, কিন্তু ভর যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। তো দেখো তরঙ্গ দৈর্ঘ্য কমে কমে এমন জায়গায় গেছে, সাউন্ড রেজার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কমে কমে এমন জায়গায় গেছে যে তার যে ওয়েভলেন্থ আছে এটা আসলে নাই বললেই চলে। এই তরঙ্গ কোনো তরঙ্গ নাকি, এত ছোট তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারছো কি? এই জন্য পৃথিবীর সবকিছুর ভর আছে, সবকিছু তরঙ্গ আছে, বাট যার ভর ছোট, ইলেকট্রনের মতো কণা যেগুলো আছে, যাদের ভর ছোট, ওদের ক্ষেত্রে তরঙ্গটা টের পাওয়া যায়। যাদের ভর বড়, ওদের ক্ষেত্রে সেটা টের পাওয়া
যায় না। সবাই কি বুঝতে পারছি যে কনসেপ্টটা? তাহলে কনসেপ্টটা হচ্ছে এইটা। তাহলে ভর বিশ্লেষণ কোনটা? সেটা হচ্ছে এইটা, যে ভর যাদের ভর অনেক ছোট, জাস্ট লাইক ইলেকট্রন, তাদের তরঙ্গটা আসলে তাৎপর্যপূর্ণ। তাদের তরঙ্গ ধর্ম তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ। কিন্তু এই যে সাউন্ড বেজের মতো যাদের ভর 50-60 কেজি 70 কেজি, এদেরও তরঙ্গ ধর্ম আছে, কিন্তু ওইটা তাৎপর্যপূর্ণ না। বুঝিয়াছি সবাই? একটা সত্যি কথা বলবো, এটা কনফেস করি তোমাদের। আজকে যে টপিকটা আসলে আমি মাথায় সেট করে নিয়ে আসছিলাম, হচ্ছে কি জানো, আমি শুধু ভর ত্রুটি পড়াবো, বুঝছো? জাস্ট ভর ত্রুটি পড়াবো, আর ভর ত্রুটি ম্যাথ করাবো, আর তোমাদেরকে হইতেছে আইসোটোপ আইসোবার এইগুলো নিয়ে একটু কথা বলবো, বুঝছো? এটা আমি প্ল্যান করে আসছিলাম, কিন্তু দেখি এইগুলো পড়াইতে আমার 1 ঘন্টা লাগছে মাত্র। তো যে পরে তোমাদের যে ডি ব্রগলি পড়ালাম, এটা প্ল্যান করে নিয়ে আসিনি আজকে। তো প্ল্যান করে নিয়ে আসিনি, বাট তারপরে দেখলাম সময় আছে, পড়াই দিই। এই জন্য তোমাদের যতটুকু প্ল্যান করে নিয়ে আসছিলাম তার থেকে একটু বেশি পড়ালাম আজকে। সমস্যা নাই। যাই হোক, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আরো সব এক্সাইটিং এক্সাইটিং জিনিস নিয়ে হতেছে আমরা আসবো। তো ভালো থেকো সবাই। আর বেশি জ্বালাচ্ছি না, 10:30 ক্লাস শেষ হওয়ার কথা, প্রায় বেজে গেছে। তো তোমাদের কাজ হচ্ছে বই খুঁটে খুঁটে খাতায় যেটুকু পড়ানো হয়েছে সেটুকু পড়া, অন্য এদিক ওদিক যাবা না। কারণ তোমাদের 9-10 এর পড়াশোনা আর এখানকার পড়াশোনা একটু আলাদা, খাতার সাথে টপিক মিলাই পড়তে হয়, তা না হলে কিন্তু হারাই যাবা বইয়ে। ওকে ভাইয়া, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।